দর্শক মণ্ডলী, আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি, আমন্ত্রণ জানাচ্ছি বৈশাখী টেলিভিশনের মধ্যরাতের নিয়মিত আয়োজন গ্রামীণ ফোন 0 আওয়ারে। আপনারা জানেন এই অনুষ্ঠানে আমরা সমসাময়িক প্রসঙ্গ নিয়ে আলোচনা করি। আলোচনার জন্য আজ স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির শিক্ষক, গবেষক, রাজনীতি বিশ্লেষক মোহাম্মদ এ আরাফাতকে। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আপনি মধ্যরাতে কষ্ট করে আমাদের সাথে সময় দিয়েছেন, এই জন্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা আলোচনা রাজনীতি, অর্থনীতি, তো আমরা শুরুতে যেটি বলছিলাম যে রাজনৈতিক বিষয় নিয়েই আলোচনায় থাকতে চাই। এটি ঘুরে ফিরে কিন্তু বরাবরই সামনে চলে আসছে এবং এক ধরনের অভিযোগ, পাল্টা অভিযোগ, সবকিছুই আবর্তিত হচ্ছে। আগামী নির্বাচন কিভাবে হবে, কোন সরকারের অধীনে হবে? তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নেই, কিন্তু বিরোধী দলের দাবি হলো দলীয় সরকারের অধীনে কোনো নির্বাচন হবে না। আপনি তো খুব ঘনিষ্ঠভাবে রাজনীতি সংশ্লিষ্ট বিষয়গুলো মনিটর করেন, গবেষণা করেন, হয়তো লক্ষ্য করেছেন যে গত কিছুদিন, বিগত বেশ কিছুদিন যাবৎ বিএনপির শীর্ষ নেতৃত্ব যে সব বক্তব্য, তাতে কিন্তু তাদের একটা অবস্থানের পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যায়। তারা বলছে যে তত্ত্বাবধায়ক সরকার না হোক, প্রথমে ছিল তত্ত্বাবধায়ক সরকার ছাড়া কোনো নির্বাচন হবে না, কিন্তু এখন তত্ত্বাবধায়ক সরকার না হোক, অন্য যে নামেই হোক, তবে দলীয় সরকারের অধীনে নির্বাচন হবে না, এবং এটা হলে তারা আলোচনায় যাবে। সরকারি দলের পক্ষ থেকে কিন্তু আগাগোড়াই একদম শুরু থেকেই বলা হচ্ছিল যে তারা আলোচনায় রাজি, আলোচনা করতে চান। তত্ত্বাবধায়ক সরকার নাই, কিভাবে নির্বাচন হবে সেটা নিয়ে আলোচনা করতে চান, কিন্তু বাস্তবতা হলো আলোচনাটা কিন্তু শুরু হচ্ছে না। না, এটা সত্যি কথা। তবে একই সাথে এটার মধ্যে এক ধরনের ইতিবাচক একটা ইন্ডিকেশনস আমি দেখতে পাচ্ছি এই দিক থেকে, যে একটা নমনীয় আসার একটা যে প্রবণতা সরকারি দিক থেকে আমরা যেটা দেখেছি, যে তত্ত্বাবধায়ক সরকার যে ফরম্যাটে আমাদের সংবিধানে ছিল, সেটিকে সংবিধান থেকে বাতিল করার যে জাস্টিফিকেশন তারা দিয়েছে, এক হচ্ছে যে সর্বোচ্চ আদালতের রায়, আর দুই হচ্ছে যে এই জিনিসটি একই সাথে সরকারের উপর বাধ্যবাধকতা তৈরি করেছে রায়ের প্রেক্ষিতে, যার কারণে তাদের এটা সরাতে হয়েছে। এবং যৌক্তিকভাবেও সরকার মনে করে যে যদিও এটা 1996 সালে সেই নির্বাচনের আগে আজকে যারা সরকারে আছে তারা তখন বিরোধী দলে ছিলেন, আওয়ামী লীগ, তাদের দাবি ছিল এবং তারা আন্দোলন সংগ্রাম করে সেটি নিয়ে এসেছে। কিন্তু তারা যেটি বলেছেন, আমি বিভিন্ন পর্যায়ে তাদের বক্তব্যগুলো যদি অ্যাকুমুলেট করি তাহলে যেটি দাঁড়ায়, তারা যেটি মনে করেন যে তখনকার বাস্তবতায় তত্ত্বাবধায়ক সরকারের প্রয়োজন ছিল। বিশেষ করে মাগর ইলেকশনের কথা আমরা ভুলে যাইনি, যেটি যত ধরনের অনাস্থা তৈরি করলো কিন্তু আমাদের মধ্যে নতুন করে। 90-তে যে গণ অভ্যুত্থানের পরে আমরা গণতান্ত্রিক প্রক্রিয়া আসার পরে মাগর ইলেকশন এক ধরনের অনাস্থা তৈরি করলো, তার ফলশ্রুতিতে আন্দোলন এবং তারপরে তত্ত্বাবধায়ক সরকার। কিন্তু আওয়ামী লীগ যেটি দাবি করে, এই তত্ত্বাবধায়ক সরকারের কনসেপ্টে আওয়ামী লীগ দিলেও এই যে ফর্মুলাটি বিএনপি কিন্তু এককভাবে তড়িঘড়ি করে আসে। এবং 15 ফেব্রুয়ারি নির্বাচনে যে সংসদ গঠিত হয়েছিল, সেই সংসদে কোনো বিরোধী দল ছিল না, বিরোধী দল ছাড়া, কোনো আলোচনা ছাড়া তার নিজেদের মতন করে এককভাবে সিঙ্গেল হ্যান্ডেডলি নিয়ে আসে। তো তৎকালীন বাস্তবতা আওয়ামী লীগ সেটি মেনে নিয়েছিল এবং পরে আমরা তিনটি নির্বাচন দেখেছি তত্ত্বাবধায়ক সরকারের যে ওই ফরম্যাটের আওতায়। এবং যেটা আমি বললাম যে আদালতের রায়ের বাধ্যবাধকতার বাইরে যৌক্তিকভাবে আওয়ামী লীগ মনে করে গত 3টি যে টার্মে ইলেকশন দেখেছি তার অভিজ্ঞতা আমাদের ভালো নয়। আমরা তত্ত্বাবধায়ক সরকার আনতে চেয়েছিলাম ইলেকশনকে ফ্রি অ্যান্ড ফেয়ার করার জন্য, নিরপেক্ষ এবং সুষ্ঠু করার জন্য, কিন্তু দেখা গেল যে তত্ত্বাবধায়ক সরকার ওই ফরম্যাটটি গোটা গণতন্ত্রকে হুমকি দেয় মাঝে মধ্যে, এবং প্রত্যেকটি বাড়ি কিন্তু এই ধরনের কিছু সমস্যা তৈরি হয়েছিল। 96-এ আমরা দেখেছি এক ধরনের কু হওয়ার একটা বিষয় ছিল। 2001-এও আমরা অভিযোগ শুনি যে একটা সিভিল কু হয়ে গিয়েছিল, যিনি তৎকালীন প্রধান উপদেষ্টা হয়েছিলেন, যে নিয়ম কানুনের বাইরে যে বেশ কিছু ইনিশিয়েটিভ উনি খুব তড়িঘড়ি করে নিয়েছিলেন। আর একেবারে রিসেন্ট সম্প্রতি যে আমাদের যে অভিজ্ঞতা 1/11, এটি তো আমরা সবাই এখনো জানি, নতুন করে ব্যাখ্যা দেওয়ার প্রশ্ন নেই। কাজে সেই যুক্তিতে তারা মনে করছেন যে ওই ফরম্যাটে তত্ত্বাবধায়ক সরকার যদি থাকে, এটি আবার নতুন কোনো সমস্যা তৈরি করবে। কাজে যৌক্তিকভাবে সেটিকে আর একটু পরিশুদ্ধ করা যায় কিনা, মানে এই পরিশুদ্ধকরণের প্রক্রিয়ার অংশ হিসেবে এটি আপাতত বাতিল হয়েছে। এখন কিভাবে নতুন ফরম্যাট, আরো পরিশুদ্ধ ফরম্যাট আসতে পারে, সেটি আলোচনার মধ্য দিয়ে করা যেতে পারে। সেখানে আমি প্রাইম মিনিস্টারকে বলতে শুনেছি, উনি একটি আইডিয়া দিয়েছেন। বিভিন্ন পর্যায়ে আমি শুনেছি যে কেন আমরা নির্দলীয় তথাকথিত নিরপেক্ষ সুশীল সমাজের কিছু মানুষকে এনে তাদের অ্যাম্বিশন বাড়িয়ে এই 3 মাসের জন্য বসে যারা আবার 2 বছর বা আরো বেশি থাকতে চাবে, দরকার কি? যারা পার্টিসিপেটিভ পলিটিক্যাল পার্টি যারা আছে তাদের মধ্যে থেকে যারা ইলেক্টেড হয়েছে, এরকম কিছু মানুষকে নিয়ে আমরা আওয়ামী লীগ, বিএনপি এবং অন্যান্য দলকে নিয়ে করা যায় কিনা, এটা একটা থট, কিন্তু এটাকে ফর্মালাইজ করার জন্য অবশ্যই আলোচনা করতে হবে।
একই সাথে আমি সৈয়দ আশরাফকে বলতে শুনেছি বিভিন্ন পর্যায়ে, ওনারা বলেছেন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল হয়েছে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে, দরকার অ্যামেন্ড করবো সংবিধান, এটা তো করা যাবেই, কিন্তু আপনারা আসুন আলোচনা করে আমরা বলে দেখি। তো এরকম একটি পর্যায়ে বিএনপি যখন বলছে যে নামেই হোক, তত্ত্বাবধায়ক হোক অথবা অন্তর্বর্তীকালীন, আমার মনে হচ্ছে কেন জানি বিরোধী দল এবং সরকারি দল মোটামুটি কাছাকাছি আসছেন, এটাকে খুব ইতিবাচকভাবে আমি দেখতে চাই। এবং আরেকটি জিনিস হচ্ছে কি, এটা জনগণের দাবি। আমরা কিন্তু কথায় কথায় বলি গণতান্ত্রিক সমাজে, গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় বিরোধী দলের অধিকার আছে মিটিং, মিছিল এবং রোড মার্চ বলেন বা যেগুলো হয়ে গেল গত কিছুদিনে আমরা দেখলাম গোটা দেশব্যাপী আছে, কিন্তু একই সাথে কোথায় জানি আমরা এগুলো আহ্বান জানালে আমরা ভয় পাই, ভীত হই, এবং আমরা কোথায় জানি এটা মনে করি যে এখন আর এগুলো আমরা এগুলো চাই না। আমরা কোথায় জানি আলাপ আলোচনা, সংসদকে আরো ক্রিয়াশীল করার মধ্য দিয়ে গণতন্ত্রকে এগিয়ে নিয়ে যেতে চাই। কাজে জনগণের মধ্য থেকেও এই বিষয়গুলো নিয়ে এক ধরনের বিপরীতমুখী একটা অবস্থান আছে। তো সেই দিক থেকে আমি মনে করি যে বিরোধী দল যদি আজকে এই গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার জন্য যেগুলো তারা করছেন অবশ্যই করতে পারেন, এটার ব্যাপারে আমার শ্রদ্ধা আছে, কিন্তু একই সাথে এই বিষয়গুলি, এই যে বড় বড় মিটিং সমাবেশ এবং যে রোড মার্চ ঘেরাও, এইসব কর্মসূচির মধ্য দিয়ে আমরা দেখছি দুর্ঘটনা ঘটে যাচ্ছে, কিন্তু মানুষ হত্যাকাণ্ডের শিকার হচ্ছে, মানুষ বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। কাজে এই সম্ভাবনা থেকে যাচ্ছে। তো এগুলো থেকে বের হয়ে এসে আমরা কেন আলাপ আলোচনার মধ্যে যেতে পারি না? এবং যতটুকু কাছাকাছি এসেছে সরকারি এবং বিরোধী দল, আরেকটু কাছাকাছি কিন্তু আসতে পারে আলোচনার মধ্যে। আমি এটা বিশ্বাস করি। এক্স্যাক্টলি, আপনি যেটা বলছিলেন যে একটা ইতিবাচক দিক লক্ষ্য করছেন, যে সেটি হলো যে বিরোধী দলও চায় আলোচনা করতে, সরকারি দল শুরু থেকে বলছে যে তারাও আলোচনা চায়, কিন্তু আলোচনাটা বাস্তবে হচ্ছে না। এই অবস্থায় যে নামই হোক, অন্তর্বর্তী সরকার হোক বা নির্বাচনকালীন সরকার হোক, এটাই তো মূল উদ্দেশ্য। এই আলোচনাটা বাস্তবে করার জন্য এখন উদ্যোগী হওয়া উচিত কোন দিক থেকে? এটা তো ডেফিনেটলি সরকারি দলের বেশি দায়িত্ব, যারা দায়িত্বে থাকে তাদের। হ্যাঁ, এখানে আপনার সাথে আমি একমত, সরকারি দল আছে তাদের দায়িত্ব অনেক বেশি, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। বাট একই সাথে আমি যেটি বলবো যে এখনো কিন্তু 2 বছরের মতন সময় আছে সামনে ইলেকশন হওয়ার আগে। আমার যেটি মনে হয় যে বিরোধী দল যে প্রচেষ্টাটি নিতে পারে, তারা সংসদে আলাপ আলোচনার মধ্য দিয়ে একটি প্রচেষ্টা নিতে পারে যেটা জাতি দেখবে। এই আলাপ আলোচনার মধ্য দিয়ে যদি সরকার অনড় হয়ে বসে থাকে, যদি কোনো একটা সলিউশনে যেতে না চান, তখন মানুষ কিন্তু বুঝবে যে সরকার ইচ্ছা করে করছে না, এবং একেবারে শেষের দিকে এসে তারা কিন্তু একটি আন্দোলনের পরিবেশ তখন তৈরি করলে মানুষের কাছে সেটি গ্রহণযোগ্য হবে। আজকে কোনো আলাপ আলোচনা ছাড়া বরং বিরোধী দল একটি অনড় অবস্থানে থেকে যে কর্মসূচিগুলো দিচ্ছেন, সেগুলো গ্রহণযোগ্যতা পাওয়া কিন্তু তাদের জন্য কঠিন হবে। এই ক্ষেত্রে বিরোধী দলের একটা আশঙ্কা কিন্তু আছে, এবং সেটি তারা সভা সমাবেশে বলেছেন যে যেহেতু সংখ্যাই তারা কম সংসদে, খুবই সংখ্যালঘিষ্ঠ, এই অবস্থায় যদি তারা সংসদে গিয়ে দাবিটা বিলও তোলে, তাহলে এটি সরকারের দল চাইলেই এটি বাতিল হয়ে যাবে, কণ্ঠভোটে বাতিল হয়ে যাবে। এই আশঙ্কা থেকেই তারা বলছে যে সরকারি দল বিল আনুক, তারা কোন ফরম্যাটে চায় আমরা সেই সংসদে যাব, আলোচনা করব। না, এই কথার মধ্যে কিছুটা যুক্তি আছে, বাট একই সাথে তারা যদি কোনো বিল আনে এবং কণ্ঠভোটে বাতিল হয়ে যায়, সেটা তো জাতি দেখবে। সেক্ষেত্রে তাদের কিন্তু এই আর্গুমেন্টটা যেটা তারা বলছে, যেটা একটা হাইপোথেটিক্যাল আর্গুমেন্ট এখন, কিন্তু তখন তারা এটা প্রমাণ করে বললে এটা গ্রহণযোগ্যতা বাড়বে। আমি সেই জায়গা থেকে বলছি। এবং বিল আনার আগে আলোচনার একটা অবস্থা তৈরি করা যেতে পারে। আমি যেটা মনে করি এখন সংসদে যাওয়া খুবই জরুরি। আচ্ছা, আরেকটি জিনিস আমি এখানে বলে নিতে চাই। দেখুন, বাংলাদেশের মানুষ কিন্তু বোঝে 96 সালে যে বাস্তবতা ছিল, একটি সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন হওয়ার যে অবস্থায় ছিলাম, সেখান থেকে কিন্তু আমরা অনেকখানি এগিয়ে এসেছি। আজকে আপনি দেখুন, আজকে আমাদের ইলেকট্রনিক মিডিয়া এবং অন্যান্য মিডিয়া যে বিকাশ ঘটেছে, তারা কিন্তু ডেমোক্রেসির একটা শক্তিশালী পিলার হিসেবে দাঁড়িয়ে গেছে, এবং তারা কিন্তু ওয়াচ ডগের মতন দেখে, নির্বাচন পর্যবেক্ষণ করে। কাজে এই বাস্তবতায় ইলেকশন রিগ করা খুব কঠিন হয়ে গেছে 2000 ইলেকশনে আমরা দেখেছি। শুধু সেটাই নয়, আপনি দেখুন যে ইলেকশন কমিশনের বিভিন্ন রিফর্মস ইনিশিয়েটিভগুলি যে হয়েছে গত 5 বছর ধরে, সেই ইনিশিয়েটিভের ফলশ্রুতিতে ইলেকশন কমিশন আগের চেয়ে অনেকাংশে শক্তিশালী হয়েছে, শুধু আইনে নয় এবং তাদের প্র্যাকটিসে, অনুশীলনেও শক্তিশালী হয়েছে, যেটা আমরা দেখেছি। কাজ করতে দেয়া হলে এই নির্বাচন কমিশনে অনেক ভালো নিরপেক্ষভাবে কাজ করতে পারেন। এবং আমি বলি সাইফুল ভাই আপনাকে, যখন একটা প্র্যাকটিসের মধ্যে চলে আসবে না, তখন কাজ করতে বাধাগ্রস্ত করতে গভর্নমেন্ট শাই ফিল করবে এবং এটা করতে পারবে না, অনেক কাজ কিন্তু করতে পারে না। তো ওরকম একটি প্র্যাকটিসের মধ্যে আমরা চলে আসছি। একই সাথে আপনি দেখুন, সবচেয়ে বড় যে ডেভেলপমেন্টটা হচ্ছে, সেটা হচ্ছে আমাদের ভোটার লিস্টটা পরিচ্ছন্ন হয়েছে, এবং এই ভোটার লিস্টের ছবি
যুক্ত একটি ভোটার লিস্ট, এটা তো অনেক ধাপ এগিয়ে দিয়ে গেছে আমাদের ইলেকশনকে ফ্রি অ্যান্ড ফেয়ার করতে। বিগত তত্ত্বাবধায়ক সরকার নিয়ে অনেক সমালোচনা থাকলেও তাদের একটি কাজ, সেই তত্ত্বাবধায়ক সরকার এবং সেনা সমর্থিত সরকার এবং নির্বাচন কমিশনের যে কাজটি সারা দেশের মানুষের কাছে মানে প্রশংসিত হয়েছে, সেটি হলো একটি সুষ্ঠু এবং ছবিযুক্ত ভোটার তালিকা। অবশ্যই এটা মানে অবজেক্টিভলি দেখলে আপনাকে স্বীকার করতেই হবে এবং আমিও এটা মেনে নিচ্ছি। কিন্তু এই সবকিছু নিয়ে আমরা আজকে যেদিকে এগুচ্ছি, আমার যেটি মনে হয় যে আমাদের গণতন্ত্রের একেবারে পরিপক্কতার যে জায়গাটি, যেদিন আমরা সত্যিকার অর্থে তত্ত্বাবধায়ক সরকার বা কোনো ধরনের অন্তর্বর্তীকালীন সরকার ছাড়া যে চলমান সরকারের আওতায় নির্বাচন ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করতে পারবো এবং করার পরে যে হেরে যাবে উনি মেনে নেবেন, সেদিন আমরা ডেমোক্রেসি সেই জায়গাতে পৌঁছবো। সেই জায়গায় আমরা পৌঁছানোর জন্য প্রচেষ্টা নিতে হবে। আমরা যদি ওই যেখানে আছে ওখানে ধরে রাখতে চাই, বারে বার একটু এগিয়ে যাওয়ার বিষয়গুলি যদি অ্যাকসেপ্ট করে আরো এগিয়ে যেতে না চায়, তাহলে কিন্তু আমরা এগিয়ে যাব না। তো সেই জায়গা থেকে আমাদের মনস্তাত্ত্বিক কিছু পরিবর্তন আসতে হবে, বিশ্বাস এবং আস্থার জায়গাগুলো তৈরি করতে হবে। সেই জায়গা থেকে আমরা মনে হয় কিছুটা এখনো পিছিয়ে আছি। আমাদের দেশের মানুষের প্রত্যাশাও সেই জায়গাটাই যে আমরা যেভাবে গণতান্ত্রিক চর্চা হচ্ছে, আমরা আশা করব যে অদূর ভবিষ্যতে সেরকমই হবে, যে বিদায়ী সরকারের অধীনে নির্বাচন হবে, সংস্কৃতিগুলো চালু হবে, যেটি সারা বিশ্বে গণতান্ত্রিক দেশগুলোতে প্রচলিত আছে। আমরা এই বিষয়গুলো নিয়ে আরো আলোচনা করব। আমরা কথা বলছিলাম ইন্ডিপেন্ডেন্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, রাজনীতি গবেষক মোহাম্মদ আরাফাতের সঙ্গে। আমরা বিরতির আগে রাজনীতি মানুষ এবং আমাদের রাজনৈতিক সংস্কৃতি গণতান্ত্রিক চর্চার কথা বলছিলাম। আপনি হয়তো লক্ষ্য করেছেন যে গত একদিন আগে গণস্বাস্থ্য কেন্দ্রের 40 বছর এবং স্বাধীনতার 40 বছর, একটি এনজিও সাহায্য সংস্থা, বেসরকারি উন্নয়ন সংস্থা গণস্বাস্থ্য কেন্দ্র, তাদেরও 40 বছর এবং স্বাধীনতারও 40 বছর। এই উপলক্ষে একটু 3 দিনে তাদের একটা বড় অনুষ্ঠানমালার আয়োজন করেছে এবং প্রথম দিনে সেখানে নোবেল পুরস্কার বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ডক্টর হোসেন জিল্লুর রহমান সহ অনেক বিশিষ্ট জনেরা দেশের রাজনীতি নিয়ে কথা বলেছেন। যারা সরাসরি রাজনীতি করেন না কিন্তু রাজনীতি নিয়ে ভাবেন, দেশ নিয়ে ভাবেন, তারা বেশ কিছু কথা বলেছেন। ডক্টর ইউনূস বলেছেন যে দেশের বর্তমান চলমান রাজনীতি নিয়ে মানুষের মধ্যে ক্ষোভ, হতাশা দানা বাঁধছে, মানুষ যা চায় রাজনীতিবিদরা তা দিতে পারছে না, এবং তিনি তরুণ সমাজকে বিশেষ করে রাজনীতি নিয়ে নতুন করে ভাবারও আহ্বান জানাচ্ছেন। আপনি কি মনে করেন যে রাজনীতিবিদরা এখন যেভাবে রাজনীতি পরিচালনা করছেন এটি আসলে হতাশাজনক এবং ক্ষোভের সঞ্চার করছে মানুষের মধ্যে? দেখুন, এই মানুষকে আসলে একটা জিনিস হচ্ছে যে ক্ষোভ বা হতাশার যে বিষয়গুলি, এটাকে আমরা যদি প্রমোট করি এটা আরো প্রমোটেড হবে। মানুষের মধ্যে একটা আর্টিফিশিয়াল হতাশা বা ক্ষোভ প্রমোট করা পসিবল। আজকে বাংলাদেশের কথা এটা বলা হচ্ছে, বাংলাদেশ একটা ছোট্ট একটি দেশ, এটার যে ল্যান্ড সাইজ সেই তুলনায় আমাদের এখানে জনসংখ্যা 15 থেকে 16 কোটি। এরকম একটি ডেন্সলি জনবহুল একটি দেশ দ্বিতীয় নেই। আমি আমেরিকার এক্সাম্পল দিই, আমরা বিভিন্ন সময় আমেরিকার এক্সাম্পল নিয়ে আসি, তো স্পেশালি ডক্টর ইউনূসের কথা যেহেতু বললেন, আমেরিকা বাংলাদেশের যে 50 গুণের চেয়ে বেশি বড় একটি দেশ, অথচ তার জনসংখ্যা কিন্তু 50 গুণ বেশি না, মাত্র দ্বিগুণ বেশি। সে আমেরিকাতে বারাক ওবামার কি অবস্থা, এবং আমেরিকার সাধারণ জনগণের আজকে বারাক ওবামার গভর্নমেন্ট নিয়ে তাদের মানসিক অবস্থাটা কি? তারা কি খুব সুখে আছে বা খুশি আছে বা এক্সাইটেড আছে? ওখানে ক্ষোভ আছে, হতাশা আছে, এটি থাকবে। এই বিষয়টি হচ্ছে আপনার এক্সপেকটেশনস যেটি, তার সাথে আপনার প্রাপ্তির যে ইকুয়েশন, প্রাপ্তির ফারাক বেশি হলে তো এরকম হতাশা, প্রত্যাশার প্রাপ্তির যে ইকুয়েশনস, এইখানে আপনি এইটার ইকুয়েশনস কেমন তার উপর ডিপেন্ড করবে হতাশা বা ক্ষোভের যে বিষয়টি। তবে আমার মনে হয় ক্ষোভ সঞ্চারের যে জায়গাগুলি, সেটা যৌক্তিক কারণ ছাড়া এটি করলে আসলে জাতি ক্ষতিগ্রস্ত হয়। যেমন আপনাকে আমি বলি যে বাংলাদেশ, যেমন যেটি বললাম, যে কমপ্লেক্স একটি দেশ, যাদের আমরা দারিদ্র্য সীমার নিচে প্রচুর মানুষ বসবাস করে, আমাদের শিক্ষা দীক্ষার দিক দিয়ে আমাদের সমস্যা আছে, আমাদের যথেষ্ট ঘাটতি আছে, যদিও আমরা চেষ্টা করে যাচ্ছি লিটারেসি রেট বা অন্যান্য হায়ার এডুকেশনে। তারপরে আমাদের রিসোর্সেসের অভাব আছে, আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পুলিশের উপর একতরফা দোষ দিলে হবে না, তাদের যথেষ্ট সম্পদের অভাব আছে, টুলস ইকুইপমেন্টসের অভাব আছে, গাড়ি ঘোড়ার অভাব আছে, অথচ এক একজন পুলিশ যতগুলি মাথাপিছু মানুষের পেছনে তাদের সার্ভিসে দেয়, সবকিছু নিয়ে আমাদের সীমাবদ্ধতাগুলি আগে চিন্তা করতে হবে, কি আছে কি নাই দেখতে হবে, তার প্রেক্ষিতে বাস্তবতা নিরিখে কতটুকু করা যাচ্ছে সেই বিষয়টি দেখতে হবে। তারপরও দেখুন, আজ থেকে 5 বছর আগে আমাদের দেশে মানুষ দারিদ্র্যের হার ছিল 40%, যেটি কমে এসেছে এখন 31.5%। 5 বছর আগে আমাদের পার ক্যাপিটা ইনকাম ছিল $435, যেটি আজকে আপনার সাথে যখন কথা বলছি আমাদের পার ক্যাপিটা ইনকাম $780। এবং এটি হয়েছে কিন্তু আপনার ক্ষুদ্র যে শিল্প তার প্রসার এবং প্রবৃদ্ধির ফলে, যেটি আপনার বেশিরভাগ
দরিদ্র জনগোষ্ঠীর কর্মসংস্থান সুযোগ তৈরি করেছে এবং তা আয় বৃদ্ধির কারণে এই ঘটনাটি ঘটেছে। তো এগুলো কিন্তু সব পজিটিভ ডেভেলপমেন্ট। একটি সরকার যদি ক্ষমতায় আসে, আমি যেটি মনে করি পজিটিভ ইন্টেনশন এবং সবকিছু নিয়ে তার ম্যানেজমেন্টের একটা ক্যাপাসিটি থাকে, চারিপাশে বাস্তবতার যে লিমিটেশন কনস্ট্যান্ট তার মধ্যে তাকে অপারেট করতে হয়। সে সব কিছু করে ফেলতে পারা মুশকিল, কিন্তু বিশেষ করে সমস্যার মধ্যে আমি যেটি বলছি এটি তো সম্ভব না যে 3-4 বছরে যে কোনো একটি সরকার বাংলাদেশের মতন একটি সমস্যা সংকুল একটি দেশে এসে সব সমস্যার সমাধান। সব সমস্যা বলতে আমি একটু মেটাফরিক্যালি বলি, যেটা আমি সবসময় বলি যে যিনি রিক্সা চালাচ্ছিলেন তিনি 3-4 বছরের মাথায় আপনার সিএনজি চালানো শুরু করবেন, বা যিনি সিএনজি চালাচ্ছিলেন তিনি ইয়োলো শুরু করবেন, বা যিনি ইয়োলো ক্যাব চালাচ্ছিলেন উনি প্লেন ওড়ানো শুরু করবেন। এই ধরনের ট্যাঞ্জিবল ডিফারেন্স আনা তো প্র্যাকটিক্যালি পসিবল না। কাজেই আমার যেটি মনে হয় প্র্যাকটিক্যালি পসিবল যেগুলো ফাউন্ডেশন কিছু বিল্ড করা, যার উপরে ভিত্তি করে ভবিষ্যৎটা আরো দাঁড়াবে, সেই জায়গাতে কিন্তু আমরা যারা অ্যাটলিস্ট এডুকেটেড এবং সচেতন মানুষ আছি তারা কিন্তু আমরা দেখে বুঝতে পারি, এবং সেই নিরিখেই আমাদের জাতিকে আমার মনে হয় ইন্সপায়ার করা উচিত এবং ঐক্যবদ্ধ করা উচিত। হতাশাগ্রস্ত করে কোনোভাবেই কিন্তু আমরা ভালো কিছু পাবো না। কাজে আমি মনে করি যে আমাদের রাজনীতিবিদদের শত সীমাবদ্ধতার মধ্যেও তাদের অনেক অর্জন আছে, এবং আমাদের সবাইকে এখানে সম্মিলিত হবে। আপনি রাজনীতিবিদ কেন বলবেন, আমাদের বিজনেস কমিউনিটি, আমাদের কৃষক, আমাদের ছাত্র, শিক্ষক এবং বিভিন্ন পর্যায়ের সবারই কন্ট্রিবিউশন এখানে আছে। আবার সীমাবদ্ধতা কিন্তু সবার আছে, সব জায়গাতে আছে। কাজে আমাদের পূর্ণাঙ্গ পরিসরে বিষয়টি দেখতে হবে। শুধু যদি আমরা সীমাবদ্ধতার দিকে দেখতে থাকি তাহলে মনে হবে সবই খারাপ। তো সেইখানে আমি মনে করি যে আসলে পজিটিভ জিনিসগুলি আনার দরকার আছে, সম্ভাবনার দিকগুলি দেখানোর প্রয়োজন আছে, এবং সেই জায়গা থেকে আমাদের আসলে একটা দৃষ্টিভঙ্গি নেওয়ার খুবই দরকার। সম্ভাবনার কথা তো ধরুন আমাদের বিশিষ্ট জনেরা ছাড়া রাজনীতিবিদরাও কিন্তু সম্ভাবনার কথা বলেন, স্বপ্নের কথা বলেন, কিন্তু সেই সম্ভাবনা এবং স্বপ্নের পথে এগোনোর যে নেতৃত্ব, আপনি কি মনে করেন যে বর্তমান এই নেতৃত্ব রাজনীতিবিদ তারা সেই সম্ভাবনার দিকে, স্বপ্নের দিকে জাতিকে নেতৃত্ব দিতে পারছেন যথার্থভাবে? আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আমাদের দেশের এবং আমাদের গণতন্ত্রের যে ম্যাচুরিটি, তার যে স্টেজ, যে স্তরে আমরা এই মুহূর্তে আছি, আমরা ভালো আছি। আমরা আজকে এখন আমেরিকার সাথে কম্পেয়ার করলে হবে না। আজকে থেকে 100 বছর বা 50-60 বছর আগে আমেরিকার অবস্থা কি ছিল, ওদের ল অ্যান্ড অর্ডারের সিচুয়েশন কি ছিল, ওদের ওখানে বিশাল বিশাল আপনার কি বলবো যে আপনার ওই যে মাফিয়া গ্যাং, এদের রাজত্বও ছিল, গভর্নমেন্ট ছিল, ডেমোক্রেসির মধ্যে অনেক খুঁত ছিল। তো এখন আপনাকে কোন স্তরে আমরা আছি, কিন্তু আমি কোথায় এসে আশাবাদী হয়ে জানেন, আমাদের শত সীমাবদ্ধতার মধ্যে, শত স্খলনের মধ্যে আমি দেখি এগিয়ে যে ইন্ডিকেশনসগুলি, আমরা কিন্তু এগিয়ে যাচ্ছি এবং এগিয়ে যাব, এবং এগিয়ে যাওয়ার যে আকাঙ্ক্ষার যে জায়গাটি, এবং কন্ট্রিবিউট করছে কিন্তু সবাই মিলে, কারণ এগিয়ে যাওয়াকে আমাদের আটকে দিতে কেউ পারবে না। এই ব্যাপারে আমি প্রচন্ডভাবে আশাবাদী। আপনার শেষ কথা দিয়ে আমি শেষ করতে চাই, আমরা এগিয়ে যেতে চাই এবং এগিয়ে যাচ্ছি। এই এগিয়ে যাওয়াকে আমাদের যারা নেতৃত্ব দেন, যারা দেশ পরিচালনা করেন, রাজনীতিবিদ যারা স্বপ্ন দেখান, সুশীল সমাজ যারা স্বপ্নের কথা বলেন, তারা এই এগিয়ে যাওয়াকে আরো ত্বরান্বিত করবেন, সেভাবেই এগিয়ে নেবেন। আপনাকে অনেক ধন্যবাদ চমৎকার আলোচনার জন্য মোহাম্মদ আরাফাত। আরেকবার কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের কাছে সময় দেওয়ার জন্য। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। এর সঙ্গে জানিয়ে রেখি যে আজ যে দিন শুরু হয়েছে, দিনের পরেই 21-এর প্রথম প্রহর শুরু হবে। সারা জাতি ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য প্রস্তুত হচ্ছে। ভাষা শহীদদের প্রথম প্রহরের রাষ্ট্রীয় শ্রদ্ধা নিবেদনের অনুষ্ঠান বৈশাখী টেলিভিশন সরাসরি সম্প্রচার করবে, এবং এ কারণে সোমবার গ্রামীণফোন 0 আওয়ার অনুষ্ঠানটি প্রচারিত হবে না, তার পরদিন নিয়মিতভাবে আবারও প্রচারিত হবে। সে সময় দেখা হবে। সে পর্যন্ত আপনারা অনেক অনেক ভালো থাকুন। শুভরাত্রি।